আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরাকের আরবিল মার্কিন ঘাঁটিতে রকেট হামলা থাকছে এ সম্পর্কে বিস্তারিত। আমাদের ভূখণ্ড থেকে দ্রুত সরে যান আমেরিকার প্রতি সিরিয়া। জাতীয় সংঘে দেয়া ভাষণে ইসরায়েল ও আমিরাত একযোগে আক্রমণ করল ইরানকে। ইয়েমেনের আদালতে ডোনাল্ড ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ। সর্বশেষ জানিয়ে দিব বাড়ছে লাশের মিছিল, তবুও আলোচনায় নারাজ আর্মেনিয়া ও আজারবাইজান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরাকের আরবিলে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। প্রিয় দর্শক, এতে কি আপনি আনন্দিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে, তবে এর ফলে কেউ হতাহত হয়নি। ইরাকের সামরিক বাহিনী বলছে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি রকেট ছোড়া হয়েছে। একটি গাড়ির পেছন থেকে এসব রকেট ছোড়া হয়েছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী এর সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় রকেট এবং রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলার ঘটনা বেড়েছে। মার্কিন বাহিনীর আগ্রাসন বন্ধের দাবিতে আন্দোলনও জোরদার হয়েছে সেখানে। কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী এই হামলার জন্য সেদেশের জনপ্রিয় গণপ্রতিরোধ বাহিনী হাশদ আশ-শাবিকে অভিযুক্ত করেছে, তবে ওই সংগঠন সরাসরি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হাশদ আশ-শাবির মিডিয়া সেলসের কর্মকর্তা মেজর জেনারেল শাবি সাগদান বলেছেন এই হামলার সঙ্গে তারা জড়িত নন। তদন্তাধীন বিষয়ে যারা সরাসরি অভিযোগের আঙ্গুল নির্দেশ করেছে তাদের সমালোচনা করেন তিনি। আমাদের ভূখণ্ড থেকে দ্রুত সরে যান আমেরিকার প্রতি সিরিয়া। সিরিয়া থেকে অবিলম্বে সরে যেতে আবারও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি সিরিয়ার আল ওয়াতান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার অবৈধভাবে ঢুকে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতায় সব ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা। তবে সিরিয়ার সরকার ও জনগণ মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে চূড়ান্ত বিজয় অর্জন করবেই। সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কাজ করছে না, বরং তাদের মিশন হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল সন্ত্রাসী ও উগ্রবাদীদের টিকিয়ে রাখা। মার্কিন সরকার সিরিয়ার জনগণের ক্ষতি করতে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে বলে তিনি জানান। সিরিয়ার সরকারের অনুমোদন ছাড়াই বর্তমানে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদেরকে সরাসরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। জাতীয় সংঘে দেয়া ভাষণে ইসরায়েল ও আমিরাত একযোগে আক্রমণ করল ইরানকে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতীয় সংঘ সাধারণ পরিষদে বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে আবারও ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ পুনরাবৃত্তি করেছে। তারা দুজনেই ইরানের বিরুদ্ধে এমন সব অভিযোগ উত্থাপন করেছে যা কেবল রাজনৈতিক খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার ভাষণে কোনো প্রমাণ ছাড়াই পারস্য উপসাগরে অবস্থিত ইরানের 3টি দ্বীপের উপর মালিকানা দাবি করেছে, অথচ ঐতিহাসিক দলিল প্রমাণ অনুযায়ী ওই 3টি দ্বীপের মালিক ইরান। তবে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ভিত্তিহীন দাবি ওই 3টি দ্বীপের উপর ইরানের মালিকানাকে কেড়ে নিতে পারবে না এবং আমিরাতের এ ধরনের দাবি আইনগত কোনো ভিত্তি নেই। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আমিরাতের তীব্র সমালোচনা করে বলেছেন, যুদ্ধবাজ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিম এশিয়ায় সংকট সৃষ্টিতে আমিরাত অন্যতম সহযোগী দেশে পরিণত হয়েছে। আমিরাত বছরের পর বছর ধরে ইয়েমেনের জনগণের উপর সৌদি গণহত্যা সহযোগিতা করে আসছে, আর এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তারা ফিলিস্তিনিদের অধিকার ও
তাদের আশা আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাস্তবতা হচ্ছে পশ্চিম এশিয়ায় সংকট সৃষ্টিতে ইসরায়েল মুখ্য ভূমিকা পালন করছে। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এ অঞ্চলে সংকট সৃষ্টিতে ইসরায়েলের নীতিকে সমর্থন দেওয়া হলো। সে কারণে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে মূলত তাদের ধ্বংসাত্মক নানা পদক্ষেপ ও আচরণ থেকে এ অঞ্চলের জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। রাজতন্ত্র শাসিত এই অঞ্চলের কয়েকটি আরব দেশের আচরণ খুবই সন্দেহজনক। অন্যদিকে ফিলিস্তিনি শিশু হত্যা ও গণহত্যায় জড়িত থাকার কারণ আন্তর্জাতিক সমাজের উচিত ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া, আর এ থেকে আন্তর্জাতিক সমাজের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই ইসরায়েল ও আরব আমিরাত ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আরোপ করেছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতীয় সংঘে দেয়া ভাষণে দাবি করেছেন ইরান পরমাণু বোমা অর্জনের চেষ্টা করেছে, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিথ্যা অভিযোগ তুলে ইরানকে এ অঞ্চল সহ সারা বিশ্বের জন্য হুমকি বলে প্রচার চালাচ্ছে। অথচ ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের গুদাম গড়ে তুলেছে, যা কিনা সারা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি। পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েল ও আমিরাত ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এ অঞ্চলের বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না, কারণ ইসরায়েল হচ্ছে পশ্চিম এশিয়ার সংকট সৃষ্টির মূল উৎস, আর এর সাথে যুক্ত হয়েছে আরব আমিরাত ও বাহরাইনের মতো সরকারগুলো, আর পর্দার আড়ালে থেকে তাদেরকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। ইয়েমেনের আদালতে ডোনাল্ড ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ। বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ 10 জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত। 2018 সালের 9 আগস্ট ইয়েমেনের সাদা প্রদেশের বাহিয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালিয়ে 55 শিশুকে হত্যা করে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। সেখানে আহত হয় আরও 77 জন শিশু। সৌদি জঙ্গি বিমান থেকে স্কুল বাসে যে বোমা মারা হয়েছিল তা মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বলে প্রমাণিত হয়েছে। ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্প সহ 10 জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। মার্কিন প্রেসিডেন্ট, সৌদি রাজা ও যুবরাজের পাশাপাশি আরও যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাদের কয়েকজন হলেন সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস, সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দুল মানসুর হাদি। একই সঙ্গে হতাহত শিশুদের অভিভাবকদেরকে $10 বিলিয়ন জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছে বিচারক। স্কুল বাসে বোমা হামলার পর সৌদি আগ্রাসী বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছেন এটি সামরিক পদক্ষেপ এবং এটি অবৈধ। 2015 সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ। এ পর্যন্ত আগ্রাসনে 14,000-এর বেশি ইয়েমেনি নিহত হয়েছে। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছে লাখ লাখ মানুষ। বাড়ছে লাশের মিছিল, তবুও আলোচনায় নারাজ আর্মেনিয়া ও আজারবাইজান। কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আজারবাইজান সরকার বলছে আর্মেনিয়ার হামলায় তাদের অন্তত 12 জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে 35 জন। তারা সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। অন্যদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান বলেছেন আজারবাইজানের সশস্ত্র বাহিনীর হামলায় তাদের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকেই প্রাণ হারিয়েছে। কারাবাখ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে 48 জন সেনা প্রাণ হারিয়েছে। কারাবাখ অঞ্চলের অবস্থান আজারবাইজানের ভেতরে হলো তা নিয়ন্ত্রণ করছে আর্মেনিয়ার সমর্থন পুষ্টরা। সংঘর্ষে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতি হলো দু দেশই আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তারা আর্মেনিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না। একই ধরনের কথা বলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলাস পেশিয়ান। তিনি বলেছেন সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। এই অবস্থায় আজারবাইজানের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। নাগোর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রোববার সকাল থেকে দুদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিবেশী দেশ। নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পরপরই ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি আর্মেনিয়া ও আজারবাইজানকে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় দুদেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। 1980-র দশকের শেষের দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে 30,000 মানুষ প্রাণ হারিয়েছে।